আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সরানো হচ্ছে 5 আগস্টের আগের 169 পুলিশ সদস্যকে। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি। স্পিকার হাফিজকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। হামের উপসর্গে আরও 7 প্রাণহানি, আক্রান্ত 1031। এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে বিএনপির নতুন সরকার। দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত সচিবালয়ে দায়িত্ব পালনকারী 2024 সালের 5 আগস্টের আগে পদায়ন পাওয়া 169 জন পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে তাদের স্থলে নিরাপত্তা যাচাই শেষে নতুন সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 82 জনকে বদলি করা হয়েছে। আমাদের প্রতিবেদক বেলাল হোসেন জানান, একই সঙ্গে দর্শনার্থী নিয়ন্ত্রণ, ডিজিটাল পরিচয় যাচাই, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, গেট ব্যবস্থাপনায় পরিবর্তন এবং ভিজিটর ম্যানেজমেন্ট আধুনিকায়নের মতো একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন, এগুলো কোনো তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং সচিবালয়ের নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে আরও কার্যকর, প্রযুক্তি নির্ভর ও জবাবদিহিমূলক করার উদ্যোগ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে সচিবালয় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের পদায়ন পর্যালোচনা করে দেখা যায়, 2024 সালের 5 আগস্টের আগে দায়িত্ব পাওয়া উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এখনো একই দায়িত্বে রয়েছেন। চিঠিতে বলা হয়, সচিবালয়ের বিভিন্ন প্রবেশদ্বার, মন্ত্রণালয় ও বিভাগের সংবেদনশীল দপ্তর এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত এসব সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া নতুন ও দক্ষ সদস্যদের দায়িত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ সূত্রে জানা গেছে, বদলি তালিকায় রয়েছেন 3 জন পুলিশ পরিদর্শক, 1 জন সার্জেন্ট, 5 জন উপপরিদর্শক, 16 জন সহকারী উপপরিদর্শক, 12 জন নায়েক এবং 132 জন কনস্টেবল। পর্যায়ক্রমে সবাইকে বদলি করা হবে। শুধু জনবল পরিবর্তন নয়, প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থার উপরও জোর দিচ্ছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতে কেবল নাম ও একটি মোবাইল নম্বর দিয়ে ওটিপি সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করা গেলেও এখন জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সেই এনআইডি সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া ওটিপি ইস্যু করা হচ্ছে না। ফলে কোনো দর্শনার্থীর পরিচয় যাচাই এবং প্রয়োজনে তাকে শনাক্ত করা আগের তুলনায় সহজ হবে। এছাড়া সচিবালয়ের বিভিন্ন স্থানে নতুন করে প্রায় 100 সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে প্রবেশ পথ, গুরুত্বপূর্ণ করিডোর, সংবেদনশীল ভবন এবং চলাচলের বিভিন্ন এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের কয়েকটি গেটের ব্যবহারও সীমিত করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গেট খোলা রাখা হচ্ছে। চলতি বছরের এপ্রিলে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন নীতিমালায় প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য নির্ধারিত কোটার মধ্যে ওটিপি ভিত্তিক প্রবেশ পাস ইস্যুর বিধান রাখা হয়েছে। সেই অনুযায়ী একজন পূর্ণমন্ত্রী সর্বোচ্চ 20টি, প্রতিমন্ত্রী 15টি, মন্ত্রী পরিষদ সচিব, সিনিয়র সচিব ও সচিব 10টি, অতিরিক্ত সচিব 4টি এবং যুগ্ম সচিব 3টি দর্শনার্থী পাস ইস্যু করতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থার ফলে অপ্রয়োজনীয় দর্শনার্থীর সংখ্যা কমেছে এবং নিরাপত্তা ঝুঁকিও নিয়ন্ত্রণে এসেছে। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপকমিশনার কাজী আবু সাইদ আমার দেশকে বলেন, এখন পর্যন্ত 82 জন পুলিশ ফোর্সকে পরিবর্তন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, নিরাপত্তার অবস্থা ভালো আছে। তিনি বলেন, রাজনৈতিক সরকারের কারণে দর্শনার্থীর চাপ একটু থাকবেই, আমরা অ্যালার্ট আছি। আগের সিসি ক্যামেরার পাশাপাশি নতুন করে এখন প্রায় 100-র মতো সিসি ক্যামেরা বসানো হয়েছে। তিনি বলেন, আমরা নিরাপত্তার স্বার্থে 4 নম্বর গেটটা সব সময় বন্ধ রাখি। 5 নম্বর গেট প্রধানমন্ত্রী যখন ইন আউট করেন সে সময় এবং বিকেলে অফিস ছুটির সময় খোলা রাখা হয়। অফিস শুরু ও শেষ হওয়ার সময় 4 ও 3 নম্বর গেট খোলা রাখা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান আমার দেশকে জানান, সচিবালয়ের দায়িত্বে থাকা 5 আগস্ট এর আগের দায়িত্বরত পুলিশ ফোর্স ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন নতুন ফোর্স যোগদান করছে। প্রধানমন্ত্রী সচিবালয়ে নিয়মিত অফিস করছেন। এক্ষেত্রে কোনো থ্রেট দেখছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, কোনো ধরনের থ্রেট নেই, তবে আমাদের থ্রেট নিয়েই কাজ করতে হয়।
এখন পরিস্থিতি ভালো আছে। সচিবালয় দর্শনার্থীদের প্রবেশের বিষয়ে তিনি বলেন, আমাদের আগের নিয়মের চেয়ে এখন অনেক কিছু আপডেট হয়েছে। শিগগিরই দর্শনার্থীদের জন্য গলায় ঝোলানো কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানান এই কর্মকর্তা। পুলিশের উচ্চ পর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি দেয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার দেয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখার উপসচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জ ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আশিক সাইদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মোহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN-এ পদায়ন করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শোকানুষ্ঠান কেবল বিদায়ের মঞ্চ নয়, বরং একটি শক্তিশালী কূটনৈতিক মঞ্চে পরিণত হয়েছে। কোনো রাজনৈতিক ভাষণ বা হুমকির গর্জন ছাড়াই ইরান পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক বার্তা দিয়েছে। জানাজার শোকের মঞ্চে কোনো আনুষ্ঠানিক বক্তৃতা ছিল না। এর পরিবর্তে বিভিন্ন মুসলিম বিশ্বের প্রতিনিধিদের উপস্থিতিতে নির্দিষ্ট আয়াতের তেলাওয়াত করা হয়, যার প্রতিটিতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা নিহিত ছিল। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। তাকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করেছে ইরান। বাংলাদেশকে শোনানো হয় সূরা আলে ইমরানের আয়াত 169 থেকে 170। এর অর্থ, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের রবের নিকট জীবিত, তারা রিজিক প্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত, এবং তাদের পেছনে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য তারা এই সুসংবাদ গ্রহণ করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। বাংলাদেশের জন্য এই আয়াতটি ছিল এক অনবদ্য প্রতীকী স্বীকৃতি। 2024 সালে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লব এবং জালিমের বিরুদ্ধে লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ইরানের এই আয়াত তেলাওয়াত সরাসরি সেই শহীদদের আত্মত্যাগকে আন্তর্জাতিক মঞ্চে এক আধ্যাত্মিক সম্মান এনে দেয়। বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 85 বছর। বাংলা একাডেমির মহাপরিচালক ও অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের ছাত্র মোহাম্মদ আজম সংবাদ মাধ্যমকে এর কথা নিশ্চিত করেন। আবুল কাশেম ফজলুল হকের জন্ম 1940 সালের 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি। সারা দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে 1031 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।